ঢাকার বিভিন্ন রাস্তায় আজও শিক্ষার্থীদের অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমাদের 9 দফা দাবি মানতে হবে, নাইলে না হলে আমরা রাজপথ ছাড়বো না। একটা মেয়ের গায়ে একজন পুলিশ কিভাবে হাত দেয়? যখন লাশ হয়ে ঘরে ফিরে তখন কেমন লাগে? পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব এবং ধৈর্যের সহকারে এটা মোকাবেলা করতেছি। রাজধানীতে যান চলাচল ব্যাহত, শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত স্বরাষ্ট্রমন্ত্রী, পূরণের আশ্বাস, ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান। আমরা মনে করি তাদের দাবিগুলি সবই যৌক্তিক দাবি, তোমাদের দাবি সবই মানা হয়েছে। আমরা অনুরোধ করব তারা যেন ক্লাসে চলে আসে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কাল ছুটি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাবালে নূর পরিবহনের ঘাতক 2 বাসের নিবন্ধন বাতিল, এক চালক 7 দিনের রিমান্ডে। রাজধানীতে বিআরটি-এর অভিযানে 7টি মামলা, 12 চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। বঙ্গবন্ধুকে হত্যায় জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল, জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচিতে প্রধানমন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানিতে উপস্থিত ছিলেন না বেগম জিয়ার আইনজীবীরা, হাইকোর্টের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে মিলেছে অনিয়ম, মিথ্যা তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এবং চলতি বছরের মধ্যে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ছে পদ্মা সেতু প্রকল্পের, চেষ্টা চলছে পিছিয়ে পড়া কাজ পুষিয়ে নেয়ার। বাস চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক এবং অভিযুক্ত চালকদের বিচার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে ব্যানার, প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে অবস্থান নেয়ার পাশাপাশি বিভিন্ন যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে তারা। দুপুরের পর অবস্থান তুলে নিলেও দাবি আদায় না হলে বৃহস্পতিবার আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দেয় তারা। এদিকে নিরাপত্তার স্বার্থে কাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার বেলা 12টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রতিবাদী স্লোগান আর বক্তৃতায় মুখর হয়ে ওঠে শাহবাগ চত্বর। দাবি একটাই, নিরাপদ সড়ক। সড়কে মৃত্যুর মিছিল থামাতে রাষ্ট্রের সর্বোচ্চ হস্তক্ষেপ প্রত্যাশা করেন তারা। ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন অভিভাবকরাও। আমাদের 9 দফা দাবি মানতে হবে, নাইলে না হলে আমরা রাজপথ ছাড়বো না। প্রতিটা কলেজে এরকম শত শত বিয়া মারা যাবে, আমরা এটা হতে দিব না। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে শাস্তি হবে, আইন পরিবর্তন হবে, ড্রাইভারের 7 দিনের রিমান্ড, কিন্তু আমরা আশ্বাসে আর বিশ্বাসী না। 9 বছরের বাচ্চারাও এখন বাস চালায়, এটা আমার নিজের চোখে দেখা। যখন লাশ হয়ে ঘরে ফিরে তখন কেমন লাগে সেই মা জানে। পুলিশ এই ছোট ছোট বাচ্চার গায়ে কিভাবে হাত তুলে তারা। একই দাবিতে স্কুল কলেজ পড়ুয়া কিশোর কিশোরীরা উত্তরা, মহাখালী, সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি, ফার্মগেট সহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করেন। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে চালকের লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায় তাদের। এই রোডে যতগুলো গাড়ি আছে ম্যাক্সিমাম গাড়ি লাইসেন্স চেক করা হয়েছে, যেগুলো লাইসেন্স নেই ওদের গাড়ি আটকে রেখে ওদের চাবি রেখে দেওয়া হচ্ছে। এখানে তারিখ নাই, আমরা ওনার চাবি নিয়ে নিয়েছি, আমরা পুলিশকে দিব, তারপর পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। আন্দোলন চলাকালে পুলিশ শিক্ষার্থীদের নির্যাতন করেছে দাবি তুলে এর প্রতিকার চান তারা। আমাদের বিচার না নিয়ে আমরা রাস্তা ছাড়বো না। আন্দোলনে আটককৃত শিক্ষার্থীদের কোন রকম হয়রানি করা যাবে না। দেখেন, আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম, কোনো সহিংস আচরণ আমাদের থেকে আপনারা লক্ষ্য করেন নাই। আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমাদের ছবি তুলে আমাদেরকে টিসি দেওয়া হবে। আমরা এখানে রাজনৈতিক আন্দোলন করতে আসি নাই, আমরা এসেছি আমাদের মানবতার খাতিরে। একটা মেয়ের গায়ে একজন পুলিশ কিভাবে হাত দেয়? এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপরতা ছিল পুলিশের। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, আমরা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব এবং ধৈর্যের সহকারে এটা মোকাবেলা করতেছি, কোনো ধরনের নৈরাজ্য যেন না হয়। দিনভর রাস্তা অবরোধ আর বিক্ষোভের কারণে দুর্ভোগে পড়েন নগরবাসী। দুপুরের পর পর্যন্ত রাজধানীর প্রধান সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
এদিকে নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রাম ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করায় কোতোয়ালি থানার এসআইকে প্রত্যাহার করা হয়েছে। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজধানীতে বাসের চাপায় 2 কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নারায়ণগঞ্জে। সকালে মিছিল নিয়ে নগরীর চাষাড়া মোড়ে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। অবিলম্বে জড়িত বাস চালকের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের ছাত্ররা শান্তিপূর্ণ অবস্থান পালন করেছে, তবু আমাদের ছাত্রদের আমরা দেখেছি কিভাবে হামলা করা হয়েছে। ছাত্রদের হামলার বিচার চাই। বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়ক দুর্ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেয় তারা। একই সঙ্গে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবি জানায় শিক্ষার্থীরা। পরে নগরীর চকবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চাই না, সব গাড়ি যারা তুলে ফেলে। একটা যাত্রী 2টা যাত্রী বেশি নেওয়ার জন্য একটার সাথে রীতিমতো রেসিং লাগাইছে। তাদেরকে আমি বলবো, আরেকজন বলবে না, আরেকজন বলবে, আরেকজন বলবে না। বরিশালের সিএনবি এলাকায় নিরাপদ সড়কের দাবিতে ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ সহ 9 দফা দাবিতে মানববন্ধন করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। এই ঘটনায় কোতোয়ালি থানার এসআই হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। সন্তান যেন তার গল হারা না হয়, আমরা চাই নিরাপদ সড়ক। একবার দুবার নয়, বারবার এরকম সড়ক দুর্ঘটনা হচ্ছে। আমাদের বারবার আশ্বাস দেওয়া হচ্ছে যে এর বিচার হবে, কিন্তু আমরা বিচার পাচ্ছি না। ময়মনসিংহেও শহরের টাউন হল, র্যালির মোড়, পাটগুদাম ও ব্রিজ মোড় এলাকায় বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে শহরের বাইপাস মোড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সাভারের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় সেখান থেকে 4 জনকে আটক করা হয়। এছাড়া গাজীপুর, পটুয়াখালী ও রাঙামাটি সহ দেশের বেশ কয়েকটি এলাকায় একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন কোনো গাড়ি সড়কে নামলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক দুর্ঘটনা রোধে ছাত্রদের দাবি যৌক্তিক এবং সে অনুযায়ী আইন প্রয়োগের নিশ্চয়তা দেন মন্ত্রী। এ সময় আইন প্রয়োগে শ্রমিক সংগঠনগুলোর সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। আমরা সহায়তা কঠোর আইনের প্রয়োগটা আমরা চাচ্ছি যে আইনের সঠিক প্রয়োগটা হলে পরে আপনার অনেক অনিয়ম দূর হয়ে যাবে। দোনো গাড়ির ড্রাইভার, দোনো গাড়ির হেল্পার আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি। ছাত্রছাত্রীরা তোমাদের যে সমবেদনা, আমরাও ব্যথিত। আমরা ছাত্রছাত্রীদেরকে আহ্বান করব ক্লাসরুমে ক্লাসে চলে আসে। তোমাদের দাবি সবই মানা হয়েছে এবং এই তারা যারা ঘাতক, যারা অন্যায় করেছে তাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যারা পায় সেই ব্যবস্থাটা আমরা করছি। মালিক সমিতি এবং শ্রমিক সমিতি তারা এবং আমাদের প্রয়োজনের প্রশাসনের লোকও সেখানে সম্মুখে থেকে গাড়িগুলি যখন বের হবে টার্মিনাল থেকে তারা চেক করে দেবে তাদের ফিটনেস, তাদের ওই ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন ঠিক মতো আছে কিনা। সেইগুলি চেক করার ফিট হলেই গাড়িটা টার্মিনাল থেকে বেরোতে পারবে, নাহলে টার্মিনাল থেকে বেরোতে পারবে না। আন্দোলন না করে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বনানী সেতু ভবনে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনে সড়ক পরিবহন আইন পাশের পর এ খাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। ছাত্রছাত্রীদের বলবো শান্ত হওয়ার জন্য, তাদের স্ব ক্যাম্পাসে ফিরে গিয়ে পড়াশোনায় তারা মনোনিবেশ করবে। আমরা ভবিষ্যতে এইসব ঘটনার, অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে কঠোর আইন করতে যাচ্ছি এবং ব্যবস্থা নিতে যাচ্ছি। আমি আশা করছি 2 মাসের মধ্যে আইনটা সর্বশেষ সেশন যেটা পার্লামেন্টের হবে এ গভর্নমেন্টের টার্মের, তো আইনটা পাশ হওয়ার পর আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারবো। এদিকে বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার জাবালে নূরের চালক মাসুম বিল্লাহকে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে তাকে হাজির করা হলে মামলার সঠিক তদন্তের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম HM তোয়াহা রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে ক্যান্টনমেন্ট থানা থেকে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনা তদন্ত করবে হাইকোর্টের নির্দেশিত 3 সদস্যের তদন্ত দল। তাদের আগামী 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। রাজধানীতে বাস চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের নিবন্ধন ও ফিটনেস সার্টিফিকেট বাতিল করেছে BRTA। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলার সময় একথা জানান BRTA চেয়ারম্যান মশিয়ার রহমান। এ সময় 2 চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলা অভিযানে বাস, লেগুনা, পিকআপ ভ্যান, CNG চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের ফিটনেস পরীক্ষা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নানা অভিযোগে বিভিন্ন যানবাহনকে 1,32,000 টাকা জরিমানা করা হয়, আর লাইসেন্স না থাকায় 5 চালককে 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয়। ফিটনেসবিহীন গাড়ি এবং যে লাইসেন্সবিহীন চালানোর অভিযোগগুলোকে বিশেষভাবে আমলে নিচ্ছি। অভিযান পরিচালনাকালে ফিটনেসবিহীন গাড়িগুলো তেমনভাবে পাইনি। তো আজকে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির প্রবাহ একটু কম রয়েছে এই রাস্তাতে, রেজিস্ট্রেশন এবং ফিটনেস আমরা বাতিল করে দিয়েছি এবং তাদের ড্রাইভাররা যেহেতু এখন জেলে আছে বাইরে, তাদের থেকে আমরা তথ্য নিয়ে তারা যেন ভবিষ্যতে কোনো সময় গাড়ি চালাতে না পারে সেই ব্যবস্থা আমরা নিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় সরাসরি সম্পৃক্ত ছিলেন জিয়াউর রহমান, আর তাই জাতির পিতার হত্যার খুনিদের তিনি প্রশ্রয় দিয়েছিলেন। বিকেলে ধানমন্ডি 32 নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এই কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব মুছে দেওয়ার জন্যই 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার করা আপিল শুনানিতে তার আইনজীবীরা উপস্থিত না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আদালত। সকালে মামলাটির আপিলের শুনানির জন্য দিন ধার্য থাকলেও এ মামলায় বেগম জিয়ার 25 জন আইনজীবীর মধ্যে কেউ আদালতে উপস্থিত না থাকায় বিচারপতি M এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী 8 আগস্ট পর্যন্ত মামলাটির শুনানি মুলতবি করেন। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার 5 বছরের কারাদণ্ডের আদেশ দেন বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত। ওই দিন থেকেই রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন বিএনপি চেয়ারপারসন। 25 জন আইনজীবী খালেদা জিয়ার পক্ষে মামলাটা পরিচালনার জন্য স্বাক্ষর করেছেন, বাট এই 25 জনের মধ্যে একজন আইনজীবীকেও খালেদা জিয়ার পক্ষে মামলাটা পরিচালনার জন্য খুঁজে পাওয়া যায়নি। পরে আদালত অনেকটা অসন্তুষ্টি প্রকাশ করে 8/8/2018 তারিখ মামলাটা পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। যেহেতু এই মামলাটা কারণ তালিকায় আনা হয়েছে, যার কারণে অন্যান্য বিচারপ্রার্থী জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ তাদের মামলাটি আদালতে শুনানি করা যাচ্ছে না খালেদা জিয়ার মামলা থাকার কারণে। সেই জন্য আদালত অনেকটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। বিচারিক রায়ে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না, জাতীয় ঐক্যের মাধ্যমে তাকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, একদলীয় শাসন কায়েম করতেই সরকার ভিন্ন মতের মানুষদের হত্যা করছে। তারা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে গুম করছে। একটু ভিন্ন মত ভিন্ন পথ যেখানে দেখছে সেখানে তারা গুম করছে, সেখানে তারা খুন করছে। কোনো বিচারিক সিদ্ধান্তে উনি কিন্তু জেলে যায়নি। আমাদেরকে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াত অপশক্তিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি আগামী নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি তারা জানে তারা যে আগামী নির্বাচনে পরাজিত হবে, সেজন্য তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত এবং যে কোনো কিছু অজুহাত পেলেই সেখানে বাতাস দেওয়ার চেষ্টা করে। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি
মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন এই বেপরোয়া গাড়ি চালানোর এই যে দৌরাত্ম্য এটি বন্ধ করতে হবে। নির্বাচন সামনে, এখন কিন্তু তারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য এখনো কিন্তু তারা একইভাবে প্রক্রিয়া ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজেই এদের ষড়যন্ত্রের কাছ থেকে আমাদেরকে অত্যন্ত প্রহরীর মতো সজাগ থাকতে হবে এবং এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত না করা গেলে সুস্থ রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করা সম্ভব না। নিজের 5 মাসের দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতি করেননি বলে দাবি করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক SM নুরুল আওরঙ্গজেব। কয়লা লোপাটের ঘটনায় দুর্নীতির অভিযোগ নুরুল আওরঙ্গজেবকে আজ দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদ করে। পরে তিনি সাংবাদিকদের জানান তার সময়ে কোনো দুর্নীতি হয়নি। এর আগে সকাল 9:30টার দিকে দুদক কার্যালয়ে হাজির হন তিনি। এর কিছুক্ষণ পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদকের কর্মকর্তারা। গত সোমবার দুদকের উপপরিচালক শামসুল আলম বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আওরঙ্গজেবকে দুদকে হাজির হওয়ার জন্য নোটিশ দেন। এছাড়া খনির দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বড়পুকুরিয়ার 19 কর্মকর্তা এবং পেট্রোবাংলার 2 কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের ইমিগ্রেশন বিভাগে চিঠি দেন দুদক। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এর ধারাবাহিকতায় আজ থাকছে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গ। অবশেষে মেয়াদ বাড়ছে পদ্মা সেতু প্রকল্পের। নির্ধারিত সময়ে আগামী ডিসেম্বর মাসের মধ্যে পুরো কাজ শেষ করা সম্ভব হবে না, তাই প্রাথমিকভাবে মেয়াদ 1 বছর বাড়ানো হতে পারে। এর আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের পাশাপাশি সেতুর দেশি বিদেশি বিশেষজ্ঞরা প্রতিটি খুঁটিনাটি বিষয় বিবেচনা করে পিছিয়ে পড়া কাজ পুষিয়ে নেয়ার উপায় খুঁজে বের করবেন। প্রকল্প এলাকা ঘুরে এসে সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। নদী জুড়ে দৃশ্যমান কাজ, সময়ের সাথে বাড়ছে সেতুর দৈর্ঘ্য। 5টি স্প্যানে নদীর জাজের প্রান্তে দৃশ্যমান এখন 1.5 কিলোমিটার সেতু। প্রায় 4 বছর আগে কাজ শুরুর পর থেকেই নানা জটিলতা। 22টি পিলারে মাটির তলদেশে সমস্যা দেখা দেয়। নতুন নকশার জন্য এই অংশে কাজ বন্ধ রাখতে হয় 1 বছরেরও বেশি সময়। কাজের জন্য বিশ্বের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানের হ্যামার নিয়ে আসা হলেও হঠাৎ বিকল হয়ে দীর্ঘদিন পড়ে থাকে তা। এর সঙ্গে বর্ষায় পদ্মার প্রবল স্রোত, নদী ভাঙনে ইয়ার্ডের এক অংশ হারিয়ে যাওয়া তো ছিলই, পিছিয়ে পড়ে তাই মূল সেতুর কাজ। বাস্তবতা মেনে নতুন করে বাড়াতে হবে সময়। সেটা কতদিন? সিদ্ধান্ত সামনের মাসে। 4-5টি স্পেন বসেছে, এটা আমরা নির্দিষ্ট সময়ে পারিনি। পদ্মার যে আচরণ, গতি প্রকৃতি নদীর, সেটার উপর নির্ভর করে, এবং এটা তো আনপ্রেডিক্টেবল। আমি এই মুহূর্তে বলতে পারছি না কবে নাগাদ নির্মাণ কাজ শেষ হবে। তারপরে আমরা দেখছি, আমরা এটা কমেন্ট করব সেপ্টেম্বরের দিকে। কাজ কেন পিছিয়ে গেছে সেটা কিভাবে পুষিয়ে নেওয়া যায়, নতুন মেয়াদ নির্ধারণে গুরুত্ব পাবে এই বিষয়েও। ডিসিপ্লিন করতে গেলে যে আমি যদি আমার তো ইকুইপমেন্টের মোবিলাইজেশন, ম্যাটেরিয়াল মোবিলাইজেশন, ম্যান পাওয়ার মোবিলাইজেশন দিয়ে আমাকে হিসাব করতে হবে যে আমি এই সময় পারতেছি, তাদের ঠিকাদারকে সাথে নিয়ে আমরা বসছি। এটার উপরে কাজ হচ্ছে। আমরা আশা করছি আগামী 2-1 মাসের মধ্যে আমরা এটাকে আপনাদেরকে জানাতে পারবো যে আমরা আসলে কোথায় আসি এবং কি করতেছি। ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি এর মধ্যে কাজ শেষ করার জন্য আরো 3 বছর সময় চেয়েছে। সবশেষ তথ্য বলছে এখন পর্যন্ত মূল সেতুর 91% কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়েছে 71 ভাগ। নদী শাসনের 79% শেষ হওয়ার কথা থাকলেও হয়েছে 41 ভাগ। তবে মেয়াদ অনুযায়ী যথাসময়ে শতভাগ শেষ হয়েছে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া এবং পুনর্বাসনের কাজ। এত চ্যালেঞ্জ আর বিতর্ক, শুরু থেকে তাই শঙ্কা ছিল শেষ পর্যন্ত হবে তো, হচ্ছে এবং কাজ এগুচ্ছে, সেটা মাঝ নদীতে দৃশ্যমান। তবে বর্তমান পরিস্থিতি আর যৌক্তিক কারণগুলো বিবেচনা নিয়ে শেষ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়াতে হচ্ছে। সেটা কতদিন? আনুষ্ঠানিক ঘোষণা পেতে আরও কয়েকদিনের অপেক্ষা। তবে নতুন করে কোনো জটিলতা দেখা না দিলে দ্রুততম সময়ের মধ্যেই পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বড় ধরনের অনিয়ম, জালিয়াতির প্রমাণ মিলেছে সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে মিথ্যা তথ্য দিয়ে
অর্থ তুলে নিয়েছে মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া আইটি প্রতিষ্ঠান রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড। আর দক্ষ জনবল গড়ার এই প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। উল্টো রেডিসন ডিজিটাল টেকনোলজিসের অনুকূলে অর্থ ছাড়ে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে খোদ প্রকল্পের উপপরিচালক নবির উদ্দিনের বিরুদ্ধে। শুভ খানের রিপোর্ট। সরকারের লক্ষ্য 2021 সালের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বর্তমান সরকারের নেওয়া সবচেয়ে আলোচিত এক উদ্যোগ। 180 কোটি টাকা ব্যয় ধরে যার শুরু 2014 সালে। লক্ষ্য স্বাধীনতার 50 বছর পূর্তিতে তথ্য প্রযুক্তি খাতে 20 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। লক্ষ্য অর্জনে মাঠ পর্যায়ে কাজ করতে নিয়োগ দেওয়া হয় রেডিসন ডিজিটাল টেকনোলজিস সহ 4টি কনসোর্টিয়ামের 11টি আইটি প্রতিষ্ঠানকে। শর্ত থাকে প্রশিক্ষণ কার্যক্রম শেষে 40% আর বাকি 60% অর্থ প্রকল্পের সব শর্ত পূরণ ও যাচাই বাছাই শেষে ছাড় করা হবে। তৈরি করা হয় শতভাগ অর্থ ছাড়ের বেঞ্চমার্ক। 2017 সালের জুনে প্রশিক্ষণ শেষে চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে 40% অর্থ ছাড় করা হয়। বিপত্তি বাধে দ্বিতীয় দফায় 60% অর্থ ছাড়ে। গরমিল ধরা পড়ে রেডিসন ডিজিটাল টেকনোলজিসের দেয়া তথ্যে। অনুসন্ধানে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ায় শর্ত ভঙ্গ করে রবিউল ইসলাম রাব্বি, জীবন চৌধুরী, পুনম জাহান, কণা সরকার সহ বেশ কয়েকজনকে একই বিষয়ে ভিন্ন ভিন্ন ব্যাচে প্রশিক্ষণার্থী হিসেবে দেখানো হয়েছে। আবার গ্রাফিক্স ডিজাইনে প্রশিক্ষণ নিয়ে অর্থ বিলে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেখানো হয়েছে। অনলাইন মার্কেট প্লেসে অনেকের আইডিও খুঁজে পাওয়া যায়নি। প্রশিক্ষণ শেষ করার পরে আমার কোনো ইনকাম ছিল না। কয়েকদিন আগে স্যার আমাকে কল করেছিল, কল করে বলেছিল এলইডি পিরিয়ড থেকে আপনার অ্যাকাউন্ট খুলে দিছি, $65 আর্ন করে দিয়েছে বলেছে। 499 পেজ, তো আমার নাম তো ওই পেজে থাকবে, অন্য পেজে গেল, এটা তো বলতে গেলে একটা অপরাধী। তাদের শর্ত ছিল $25 আর্ন করতে হবে, তো এটা তো অনেক আগে আমি শেষ করে ফেলছি। আর আদৌ সার্টিফিকেট পাই না, আর পাবো কিনা এটারও কোনো বুঝতেছি না। এসব অনিয়ম নজরে এনে প্রতিষ্ঠানটিকে অর্থ ছাড়ের বিরোধিতা করেন প্রকল্পের দুজন পরামর্শক। কিন্তু মুঠোফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় পরামর্শকদের এসব বিষয়ে মাথা না ঘামাতে বলছেন উপপ্রকল্প পরিচালক নবির উদ্দিন। আমি যদি ট্রেনিং দিলাম ডিজিটাল মার্কেটিং আর ও হয়ে গেল গ্রাফিক ডিজাইন, মহাবিপজ্জনক কথা না। এটা অস্বাভাবিক কোনো কিছু না। এইটা তো ও নিজেই বলে দিচ্ছে যে না না ডিজিটাল মার্কেটিং করুক, যা করুক। উপপ্রকল্প পরিচালকের সহযোগিতায় 15 কোটি 11 লাখ টাকার মধ্যে প্রায় 11 কোটি টাকা তুলে নিয়েছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস। তবে এই দুর্নীতিতে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন উপপ্রকল্প পরিচালক নবির উদ্দিন। আমার একটা সিদ্ধান্তে কিছু হয় নাই, আমি হলো নিয়মের মতো যেটা আসে সেটা আমার কাছে উপস্থাপন করলে অ্যাকাউন্ট সেকশন থেকে আমি দেখে শুনে থাকলে পিডি স্যারকে মন্ত্রী মহোদয় বলেছেন, আমি যতটুকু জানি। এসব অভিযোগ অস্বীকার করলেন রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের কর্ণধার দেলোয়ার হোসেন ফারুকও। ওটা তো আসলে সফটওয়্যারে সবকিছু আছে, সফটওয়্যারটা যদি ওনারা ওপেন করে দেয় তাহলে আসলে বোঝা যাবে কার ভুল আছে, কার কি হয়েছে। শুধু তাই নয়, বেস্ট আর্নার হিসাবে নির্বাচিত হওয়া রেডিসন ডিজিটাল টেকনোলজিসের 2 প্রশিক্ষণার্থী চট্টগ্রামের রায়হান মাহমুদ ও ব্রাহ্মণবাড়িয়ার সিরাত রাজ্জাকির দেয়া তথ্যেও গরমিল পাওয়া গেছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রতিনিয়ত যখন হজ যাত্রী প্রতিস্থাপন কোটা বাড়ানোর দাবি জানিয়ে আসছে এজেন্সিগুলো, তখন ভুয়া নিবন্ধন ও মেডিকেল সার্টিফিকেট দিয়ে প্রতিস্থাপনের সুযোগ নিচ্ছে কিছু এজেন্সি। এই অবস্থায় প্রকৃত ভুক্তভোগীরা প্রতিস্থাপন না পেয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। হজযাত্রীদের বিড়ম্বনার কারণ অনুসন্ধান করতে গিয়ে এসব তথ্য বেরিয়ে আসে। বিষয়টি নজরে এলে সমাধানের আশ্বাস ছাড়া কিছুই মেলেনি হাব কিংবা হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। গত 31 জুলাই পর্যন্ত যাত্রী সংকটে বাতিল করা হয় বাংলাদেশ বিমানের 3টি হজ ফ্লাইট। কারণ হজ যাত্রীদের প্রতিস্থাপন কোটা মাত্র 4% থাকায় এজেন্সিগুলো বিমানের টিকিট কিনতে পারছে না বলে অভিযোগ হাব ও হাজি কল্যাণ সমিতির। এর মধ্যে কোটা 8% করেছে সরকার। তারপরও কোটা বাড়ানোর দাবি জানিয়ে আসছে এসব সংগঠন। একা যাইতে হচ্ছে বাবা, ছোট ছেলেকে নিয়ে যেতে চাইছিলাম, এখন তো আমাকে একাই বলে যেতে হবে, কি করবো এখন আমি? এই অবস্থায় আশকোনা হজ ক্যাম্পে দেখা মিলল ঠাকুরগাঁওয়ের নীলা বেগমের। গত বছর স্বামী স্ত্রী একসাথে হজে যাওয়ার কথা থাকলেও স্বামীর মৃত্যুতে তার পরিবর্তে ছেলের নিবন্ধন করেন, কিন্তু তার ছেলের প্রতিস্থাপনের আবেদনই করেনি সংশ্লিষ্ট এজেন্সি। আমি ঘুরে আসতেছি, ঘুরে আসার পরে এটা আলাপ আলোচনা করতেছি। আমি এখনই যাচ্ছি, বাইরে হয়ে আসছি। আপনি এখন কি ব্যবস্থা নেবেন সেটা বলুন। আমি ঘুরে আসতেছি এখান থেকে। এমন অবস্থায় নথিপত্র ঘাটাঘাটি করে দেখা যায় দেশ ও বিদেশ ট্রাভেলস এবছর 10 জনের কোটা প্রতিস্থাপনের আবেদন জানিয়েছে, যার মধ্যে নীলা বেগমের ছেলের নাম না থাকায় সন্দেহের দানা বাঁধে। খোঁজ নিয়ে দেখা যায় প্রত্যেকটি আবেদনে অসুস্থতার কারণ দেখিয়ে প্রতিস্থাপন চাওয়া হয়েছে, কিন্তু আবেদনকারীদের সঙ্গে কথা বলে জানা যায় ভিন্ন কারণ। গত বছর আমি হসপিটালে চেক গেছিলাম, নিজেরাই
নিতে আসছে না। কি সমস্যার কারণে যাচ্ছেন না? টাকা পয়সার সমস্যা পড়ে গেছে। আমি আবার 17 সালে গেছিলাম, কিন্তু আমার আবার 18 সালে আমার কোনো প্রসেস নাই। এজেন্সির এসব অনিয়মের বিষয় নজরে আনলে হজ ক্যাম্প পরিচালক জানান, অভিযোগ প্রমাণিত হলে এজেন্সিকে শাস্তির আওতায় আনা হবে। প্রকৃত হজযাত্রীকে ফেলে নতুন একজনকে নিয়ে যায় আর সে আবেদন আমরা পাই, তাহলে অবশ্যই তাকে এর শাস্তির আওতায় আসতে হবে। তবে কিছু এজেন্সির অনিয়মের কথা স্বীকার করে হাব সভাপতি জানান, এসব অনিয়মের সাথে যুক্ত এজেন্সির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আংশিক মনে কিছু সমস্যা খুঁটিনাটি থাকতে পারে, সেটা আপনার সাথে আমি দ্বিমত পোষণ করব না। আশা করি যে সমস্যাটা আছে, সমস্যাটা অচিরে শেষ হয়ে যাবে। এবছর ৮,১৪৩টি প্রতিস্থাপন কোটার আবেদনের মধ্যে ৮,০৭৮টি গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয়। অসুস্থ কিংবা মৃত্যুজনিত কারণে কোটা প্রতিস্থাপনের বিধান থাকলেও অনুসন্ধান বলছে কিছু এজেন্সি ভুয়া নিবন্ধন কিংবা মেডিকেল সার্টিফিকেট দিয়ে কোটা প্রতিস্থাপনের আবেদন করেও পার পেয়ে যাচ্ছেন। এতে একদিকে যেমন গোটা হজ ব্যবস্থাপনা বিতর্কিত হচ্ছে, ঠিক তেমনই প্রকৃতপক্ষে যাদের কোটা প্রতিস্থাপন প্রয়োজন তাদেরকেও বঞ্চিত করছে এইসব এজেন্সি। আশকোনা হজ ক্যাম্প থেকে হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর বিভিন্ন সড়কে আজও শিক্ষার্থীদের অবস্থান, দাবির সঙ্গে একমত স্বরাষ্ট্রমন্ত্রী, ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কাল ছুটি। জাবালে নূর পরিবহনের ঘাতক 2 বাসের নিবন্ধন বাতিল, এক চালক 7 দিনের রিমান্ডে। রাজধানীতে বিআরটি এর অভিযানে 60টি মামলা, 12 চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। বঙ্গবন্ধুকে হত্যায় জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল, জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচিতে প্রধানমন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানিতে উপস্থিত ছিলেন না বেগম জিয়ার আইনজীবীরা, হাইকোর্টের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এবং চলতি বছরের মধ্যে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ছে পদ্মা সেতু প্রকল্পের, চেষ্টা চলছে পিছিয়ে পড়া কাজ পুষিয়ে নেয়ার। এই ছিল রাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।